সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারিকুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। আজকে আমার এই অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় আইসিটি আবশ্যিক বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে। আজকে আমার আলোচ্য বিষয় কমিউনিকেশন সিস্টেমের ধারণা। আজকে আমার এই অনলাইন ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকে আলোচ্য বিষয় কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ কি কি, ব্যান্ডউইথ কি, ডেটা ট্রান্সমিশন মেথড কি আর ডেটা ট্রান্সমিশন মোড এই সংক্রান্ত বিস্তারিত আমি আলোচনা করব। প্রথমে কমিউনিকেশনের ধারণা। এক পক্ষ হতে অন্য পক্ষে কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ ও গ্রহণের ক্ষমতা। একটি কমিউনিকেশন সিস্টেমে সাধারণত তিনটি অংশ পাওয়া যায়। এগুলো হলো প্রেরণকারী বা সেন্ডার, গ্রহণকারী বা রিসিভার, আর তৃতীয় হলো মাধ্যম বা মিডিয়া। প্রথমে আসা যাক ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ কী কী। আমরা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এখানে সোর্স সিস্টেম, এখানে রয়েছে সোর্স, তারপরে ট্রান্সমিটার, তারপরে ট্রান্সমিশন সিস্টেম, অতঃপর ডেস্টিনেশন পার্টে রয়েছে রিসিভার এবং ডেস্টিনেশন। আমরা যদি অল্প অল্প করে একটু ব্যাখ্যা জানতে চাই, এক নম্বর হলো ডেটা কমিউনিকেশনের প্রথম উপাদান হলো উৎস, সোর্স। উৎস যে ডিভাইস হতে ডেটাকে প্রেরণের উদ্দেশ্যে উৎপন্ন বা তৈরি করা হয় তাকে উৎস বলে। আমি আবার বলতেছি, যে ডিভাইস হতে ডেটাকে প্রেরণের উদ্দেশ্যে, ট্রান্সমিট করার উদ্দেশ্যে উৎপন্ন বা তৈরি করা হয় তাকে উৎস বলে, যেমন টেলিফোন, কম্পিউটার প্রভৃতি। আর 2 নম্বর উৎস হলো প্রেরক। উৎসে উৎপন্ন ডেটাকে তার গন্তব্যে প্রেরণ করার জন্য যে মাধ্যম দিয়ে ডেটাকে প্রেরণ করা হবে সেই মাধ্যমের উপযোগী ফর্মে বা সিগন্যালে পরিবর্তিত করার প্রয়োজন হয়। যে সিস্টেম উৎস এর প্রেরণযোগ্য ডেটা বা ইনফরমেশনকে এনকোড করে, এটি যে মাধ্যম বা চ্যানেল দ্বারা পরিবাহিত হবে তা উপযোগী করে তুলে তাকে প্রেরক বা ট্রান্সমিটার বা সেন্ডার বলা হয়, যেমন মডেম, রাউটার প্রভৃতি। 3 নম্বর উপাদান হলো ট্রান্সমিশন সিস্টেম বা মাধ্যম, যার মধ্যে দিয়ে ডাটা উৎস হতে গন্তব্যে স্থানান্তরিত হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বা ট্রান্সমিশন সিস্টেম বলে। কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম মূলত একটি একক ট্রান্সমিশন লাইন বা মিডিয়া, যেটি উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের জন্য উৎস ও গন্তব্যকে সংযুক্ত করে, যেমন অপটিক ফাইবার কেবল, মাইক্রোওয়েভ প্রভৃতি। 4 নম্বর উপাদান আমরা বলতে পারি গ্রাহক, রিসিভার। ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে গন্তব্যে আগত ডেটা সরাসরি গন্তব্যের ডিভাইস কর্তৃক গৃহীত হতে পারে না, কেননা ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে পরিবাহিত ডেটা ট্রান্সমিশন সিস্টেমের উপযোগী ফরম্যাটে বা সিগন্যালে পরিবাহিত হয়। গ্রাহক বা রিসিভার এই এনকোডেড ডেটাকে গ্রহণ করে গন্তব্যের ডিভাইসের উপযোগী ফর্মে পরিবর্তিত করে তৎপর গন্তব্যের ডিভাইসে ডেলিভারি করে থাকে, যেমন মডেম বা রাউটার প্রভৃতি। সর্বশেষ হলো গন্তব্য বা ডেস্টিনেশন। ডেটা কমিউনিকেশন মডেলের অপর প্রান্তে থাকা ডিভাইস, যেটি প্রেরক সিস্টেম থেকে প্রেরিত
ডেটা অবিকৃত অবস্থায় গ্রাহকের নিকট থেকে গ্রহণ করে, যেমন টেলিফোন বা কম্পিউটার ইত্যাদি। সিম্পল ডেটা কমিউনিকেশন মডেলে গ্রাহক এবং গন্তব্যকে একত্রে গন্তব্য বা সিস্টেম ডেস্টিনেশন সিস্টেম বলা হয়ে থাকে। এখন আসা যাক ব্যান্ডউইথ সম্বন্ধে আমাদের একটু আলোচনা প্রয়োজন, কারণ ডেটা কমিউনিকেশন সিস্টেম ব্যান্ডউইথ খুব একটা গুরুত্বপূর্ণ একটি টার্ম। ব্যান্ডউইথ একটি নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয়। অর্থাৎ ডাটা স্থানান্তরের গতির একটি পরিমাপক হলো ব্যান্ডউইথ। ডেটা ট্রান্সমিশন এর একককে বিপিএস বিট পার সেকেন্ড হিসেবে হিসাব করা হয়। আমরা এখন দেখি ব্যান্ডউইথের একক হিসাবগুলো কী কী। বিপিএস হলো বিট পার সেকেন্ড, এক বিট সমান 0 বা 1, যে একটি বিট। দ্বিতীয়ত হলো কেবিপিএস অর্থাৎ কিলোবাইট বিটস পার সেকেন্ড, 1024 বিট সমান 1 কিলোবিট। তারপরে এমবিপিএস অর্থাৎ মেগাবিটস পার সেকেন্ড, 1024 কিলোবিট সমান 1 মেগাবিট। জিবিপিএস গিগাবিটস পার সেকেন্ড, 1024 মেগাবিট সমান 1 গিগাবিট। তারপর আছে টিবিপিএস টেরাবিট পার সেকেন্ড, 1024 গিগাবিট সমান 1 টেরাবিট। এখন আসা যাক কমিউনিকেশন গতির শ্রেণীবিভাগ। ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো ন্যারো ব্যান্ড, 2 নম্বর হলো ভয়েস ব্যান্ড, 3 নম্বর হলো ব্রডব্যান্ড। প্রথমে আসা যাক ন্যারো ব্যান্ড। যে ব্যান্ডে ডেটা স্থানান্তর গতি সাধারণত সর্বনিম্ন 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ন্যারো ব্যান্ড বলা হয়। এই ব্যান্ড ধীরগতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাধারণত টেলিফোনের ক্ষেত্রে এই ব্যান্ডটির ব্যবহার অধিক লক্ষ্য করা যায়। টেলিফোনের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড সাধারণত 300 থেকে 3400 হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে। আমি আবারও বলছি, টেলিফোনের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড সাধারণত 300 থেকে 3400 হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে। যেহেতু শব্দ তরঙ্গ ন্যারো রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে পরিবেত হয়ে থাকে, তাই ন্যারো ব্যান্ডকে অডিও স্পেকট্রামের সাথে সমন্বিতভাবে শব্দ ধারণে ব্যবহার করা যায়। এজন্য একে সাব ভয়েস ব্যান্ডও বলা হয়। একসময় টেলিগ্রাফে টেক্সট মেসেজ প্রদানে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হতো, তবে বর্তমানে তুলনামূলকভাবে খুবই সংক্ষিপ্ত দূরত্বে এবং হাই কোয়ালিটির ভয়েস ডেটার প্রয়োজন নেই এমন যোগাযোগের জন্য ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাম্বুলেন্সের পারস্পরিক কমিউনিকেশন, ওয়াকিটকি, ব্লুটুথ, জিগবি, 2-ওয়ে রেডিও ইত্যাদি। অতঃপর আসা যাক ভয়েস ব্যান্ড। যে ব্যান্ডে ডাটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ভয়েস ব্যান্ড বলা হয়। এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহৃত হয়ে থাকে। টেলিফোন লাইনে এই ব্যান্ডে প্রায় 300 থেকে 3400 হার্টজ ফ্রিকোয়েন্সিতে তথ্য স্থানান্তর করা যায়। টেলিফোনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর সাধারণত 4 কিলোহার্টজ ক্যারিয়ার স্পেসিং ব্যবহার হয়ে থাকে। কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে অথবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। তারপর আসা যাক ব্রডব্যান্ড, আমাদের অতি পরিচিত একটি শব্দ ব্রডব্যান্ড।
যে ব্যান্ডের ডেটা স্থানান্তর গতি সাধারণত সর্বনিম্ন 1 Mbps থেকে সর্বোচ্চ কয়েক Gbps পর্যন্ত হয়ে থাকে তাকে ব্রডব্যান্ড বলা হয়। ব্রডব্যান্ডে বিস্তৃত ব্যান্ডউইথ এবং অধিক তথ্য বহনের ক্ষমতা থাকে। সাধারণত ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল, রেডিও লিঙ্ক, অপটিক্যাল ফাইবার, মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা স্থানান্তরে এই ব্যান্ড ব্যবহার করা হয়। এবার আসা যাক ডাটা ট্রান্সমিশন মেথড নিয়ে আলোচনা। ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা স্থানান্তর পদ্ধতি। ডাটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডাটা কমিউনিকেশন সিস্টেমে সংযুক্ত ডিভাইসসমূহের বিটের আদান প্রদান বা ট্রান্সমিট প্রক্রিয়াকে বোঝায়। আমি আবার বলছি, ডাটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডাটা কমিউনিকেশন সিস্টেমে সংযুক্ত ডিভাইসসমূহের বিটের আদান প্রদান বা ট্রান্সমিট প্রক্রিয়াকে বোঝায়। ডিভাইসসমূহের অবস্থানগত দূরত্ব এবং ডেটার ক্ষুদ্রতম একক বিট এর বিন্যাসের ভিত্তিতে ডাটা ট্রান্সমিশন মেথডকে দুটি বেসিক শ্রেণীতে বিভক্ত করা হয়, যথা 1 প্যারালাল ট্রান্সমিশন, 2 সিরিয়াল ট্রান্সমিশন। প্রথমে আসা যাক প্যারালাল ট্রান্সমিশনে। এক্ষেত্রে ডেটা সমান্তরালভাবে স্থানান্তরিত হয়, অর্থাৎ এক্ষেত্রে n সংখ্যক ডেটা ট্রান্সমিশনে n সংখ্যক তার ব্যবহৃত হয়। আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি। এই সিস্টেমকে কম্পিউটার বাস বলা হয়। সাধারণত কম্পিউটারের অভ্যন্তরে থাকা বিভিন্ন সাব ইউনিটের মধ্যে দূরত্ব কম হওয়ার কারণে প্যারালাল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়। প্যারালাল ট্রান্সমিশনে কিবোর্ডের একটি ক্যারেক্টারকে বাইনারিতে এনকোড করে যে 8টি বিট কোড তৈরি করা হয়, তার সবগুলো বিট সমান্তরালভাবে সংযুক্ত 8টি তারের মাধ্যমে একই সাথে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করা হয়। এবার আসা যাক সিরিয়াল ট্রান্সমিশন। দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর জন্য সিরিয়াল ট্রান্সমিশন ব্যবহার করা হয়। এক্ষেত্রে ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর একটি বিট স্থানান্তর করা হয়। এক্ষেত্রে 8 বিট ডেটা স্থানান্তরের জন্য 8টি ক্লক পালসের প্রয়োজন হয়, অর্থাৎ একটি বিটের জন্য একটি করে ক্লক পালস প্রয়োজন হয়। সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের উভয় প্রান্তে প্যারালাল টু সিরিয়াল এবং সিরিয়াল টু প্যারালাল কনভার্টার ব্যবহৃত হয়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায়। এক হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, 2 সিনক্রোনাস ট্রান্সমিশন, 3 আইসোক্রোনাস ট্রান্সমিশন। প্রথমে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। গ্রিক শব্দ অ্যাসেন অর্থ সাথে নয়, ক্রোনাস অর্থ হলো সময়, তাহলে অ্যাসিনক্রোনাস অর্থ দাঁড়ায় সময়ের সাথে নয়।
অর্থাৎ যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডাটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং ক্যারেক্টারসমূহের ট্রান্সমিশনের মধ্যে সময় বিরতি সমান নয়, তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এক্ষেত্রে ডেটা শুরু বোঝানোর জন্য পাঠানো বিটকে স্টার্ট বিট বলে এবং এটি কম্পিউটার তার অভ্যন্তরীণ সিস্টেমের ক্লক পালসকে এ অনুসারে চালু করে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এর বৈশিষ্ট্য: ইন্টারনেটে এই পদ্ধতি বেশি উপযোগী। প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। ইনস্টলেশন খরচ অত্যন্ত কম এবং জটিল সার্কিট ছাড়াই তা বাস্তবায়ন করা যায়। এবার আসা যাক অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। কম্পিউটার হতে প্রিন্টারে ডাটা স্থানান্তরে ব্যবহৃত হয়। কিবোর্ড হতে কম্পিউটারে ডাটা স্থানান্তরে ব্যবহৃত হয়। পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে এবং কম্পিউটার হতে পাঞ্চ কার্ড রিডারে কার্ড পাঞ্চারে ডাটা স্থানান্তর ব্যবহৃত হয়। এবার আসা যাক সিনক্রোনাস ট্রান্সমিশন। গ্রিক শব্দ সিন অর্থ সাথে, ক্রোনাস অর্থ হলো সময়, অর্থাৎ সময়ের সাথে। যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের ডেটা সংরক্ষণ করা হয় এবং অতঃপর ডেটা ক্যারেক্টারসমূহকে ব্লক, যাকে প্যাকেটও বলা হয়, আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এক্ষেত্রে প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। এই পদ্ধতিতে প্রেরক কম্পিউটার ডাটা প্যাকেটের সাথে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেয়। ডেটা কেবলের মধ্যে দিয়ে চলতে চলতে যদি কোনো ক্রমের মধ্যে কোনো ত্রুটি সৃষ্টি হয় বা মান অক্ষুণ্ণ না থাকে, তাহলে ওই টাইমিং সিগন্যালের ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন রূপ পরিবর্তিত হয়। এর মাধ্যমে কেবলের মধ্য দিয়ে চলাচলকারী ডেটার মান নিশ্চিত করা হয়। এক্ষেত্রে স্টার্ট এবং স্টপ বিট থাকে না এবং ডাটা অনবরতভাবে চলতে থাকে, ফলে গতি অনেক দ্রুত হয়। এর বৈশিষ্ট্য সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের: এক্ষেত্রে প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেল প্রয়োজন হয় না, একবারে অনেক তথ্য পাঠানো যায়। ট্রান্সমিশন গতি অনেক দ্রুত হয়, এটার দক্ষতা বেশি আর সময় কম লাগে। সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার: কম্পিউটার হতে কম্পিউটারের ডেটা কমিউনিকেশনে ব্যবহৃত হয়। এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তর ব্যবহৃত হয়। এক কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার আসা যাক আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। গ্রিক শব্দ আইসো অর্থ সমান আর ক্রোনাস অর্থ হলো সময়, তাহলে আইসোক্রোনাস অর্থ দাঁড়ায় সমান সময়। যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশনের সময় একই, অর্থাৎ কোনো প্রকার দেরি ছাড়া একক সময়ে সমস্ত ডেটা ব্লক বা প্যাকেট ট্রান্সফার করা হয়, তাকে আইসোক্রোনাস
ডাটা ট্রান্সমিশন মেথড বলা হয়। প্রকৃতপক্ষে এটি হলো সিনক্রোনাস এবং এসিক্রোনাস এই দুটি পদ্ধতির সমন্বিত একটি ডাটা ট্রান্সমিশন মেথড, যেখানে সিনক্রোনাসের মতো ব্লক আকারে কিন্তু এসিক্রোনাসের প্রাইমারি ডিভাইসে ডাটা সংরক্ষণ না করে যখন প্রয়োজন তখনই ডাটা পাঠাতে সক্ষম হয়। এই হলো মোটামুটি ডাটা কমিউনিকেশন মেথড সম্পর্কিত আলোচনা। এবার আসা যাক ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আলোচনা। এক কম্পিউটার থেকে দূরবর্তী কোনো কম্পিউটারে ডাটা স্থানান্তর করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডাটা ট্রান্সমিশন মোড বলে। ডাটা ট্রান্সমিশন মোড ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার প্রবাহের দিককে নির্দিষ্ট করে, অর্থাৎ ডাটা প্রবাহের দিক হলো মূলত ডাটা ট্রান্সমিশন মোড। প্রবাহের উপর ভিত্তি করে অর্থাৎ দিকের বৈশিষ্ট্যের ভিত্তিতে ডাটা ট্রান্সমিশন মোডকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, যথা 1 সিমপ্লেক্স মোড, 2 হাফ ডুপ্লেক্স মোড, 3 ফুল ডুপ্লেক্স মোড। 1 নম্বর সিমপ্লেক্স মোড। ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে, অর্থাৎ ওয়ান ওয়ে কমিউনিকেশন, একদিক থেকে শুধু ডাটা প্রবাহিত হয়। এই পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডাটা পাঠায় এবং প্রাপক ডাটা গ্রহণ করে। যেমন আমরা চিত্রে দেখছি ক থেকে খতে শুধু ডাটা প্রেরণ করা হয়, এখানে খ থেকে কতে ডাটা প্রেরণের কোনো সিস্টেম নেই। উদাহরণ রেডিও, টিভি। আমরা রেডিওতে শুনি কথা, টিভিতে আমরা কথা শুনি বা ছবি দেখি। যখন আমরা তথ্য গ্রহণ করি তখন আমরা কোনো তথ্য প্রেরণ করতে পারি না সেই মুহূর্তে। এটি হলো সিমপ্লেক্স মোড। তারপর আসা যাক হাফ ডুপ্লেক্স মোড। যে পদ্ধতিতে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডাটা প্রেরণ করা যায়, অর্থাৎ এক্ষেত্রে যেমন ক থেকে খ, খ থেকে কতে উভয় দিক থেকে ডাটা প্রেরণ করা যায়, তবে তা এক সময় করা যায়, এট এ টাইম করা যায় না। এক পক্ষে ডাটা প্রেরণ সম্পন্ন হলে অপর পক্ষ সেটি গ্রহণ করবে, গ্রহণ করার পর অপর পক্ষ আবার ডাটা প্রেরণ করতে পারবে। অর্থাৎ এট এ টাইম দুই পক্ষ একই সাথে ডাটা আদান প্রদান করতে পারবে না। উদাহরণ যেমন ওয়াকি টকি। তারপর আসা যাক ফুল ডুপ্লেক্স মোড। এক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডাটা একই সময়ে আদান প্রদান করতে পারে, অর্থাৎ ডাটা গ্রহণ এবং ডাটা প্রেরণ একই সাথে হয়, এট এ টাইম হয়। যেমন ক থেকে খ থেকে ক একই সাথে ডাটা আদান প্রদান করতে পারে। যেমন উদাহরণস্বরূপ হলো টেলিফোন, মোবাইল। আমরা যে মোবাইলে কথা বলি একই সাথে কথা বলতে পারি, কথা শুনতে পারি। এটা হলো ফুল ডুপ্লেক্স মোড। এখন যে প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর হলো ইউনিকাস্ট, 2 নম্বর হলো ব্রডকাস্ট, 3 নম্বর হলো মাল্টিকাস্ট। তখন আমরা আলোচনা করেছিলাম ডাটা প্রবাহের দিক থেকে ডাটা ট্রান্সমিশন মোড 3 প্রকার ছিল: সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড। এখন প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে আমরা আবার ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করতেছি। সেটা হলো ইউনিকাস্ট, ব্রডকাস্ট ও মাল্টিকাস্ট। 1 নম্বর ইউনিকাস্ট। যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডাটা আদান প্রদান করা হয়ে থাকে তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ এক্ষেত্রে একজন প্রেরক এবং একজন প্রাপক হবে যখন ডাটা ট্রান্সমিট হবে। একজন প্রেরক ভিন্ন ভিন্ন প্রাপককে ডাটা প্রেরণ করতে পারবে, তবে
প্রত্যেকবার আলাদাভাবে প্রেরণ করতে হবে। এটি 1-to-1 বা পয়েন্ট টু পয়েন্ট মোড হিসাবে পরিচিত। আমি আবার বলছি, এটি 1-to-1 বা পয়েন্ট টু পয়েন্ট মোড হিসাবে পরিচিত। এক্ষেত্রে অনেক প্রাপক একই ডেটা চাইলেও একজন গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ডেটা পৃথকভাবে প্রাপকের নিকট ট্রান্সমিট হয়ে থাকে। সব রকম ল্যান এবং ইন্টারনেটে এই ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়ে থাকে। যেমন কোনো কম্পিউটার নেটওয়ার্কের 10টি কম্পিউটার থেকে পৃথক ব্যবহারকারী একই ডেটা চেয়ে পাঠালে ইউনিকাস্ট ট্রান্সমিশন 10 জন প্রাপকের জন্য ডাটাটি 10 বারই পৃথকভাবে সুনির্দিষ্ট কম্পিউটারে ডেলিভারি দিতে হবে। কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে ইউনিকাস্টের উদাহরণ হলো ইথারনেট, ওয়েব ব্রাউজার, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল অর্থাৎ টিসিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি ইত্যাদি। এবার আসা যাক ব্রডকাস্ট মোড। যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কোনো প্রেরক কম্পিউটার বা নোড হতে ডাটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোডই অর্থাৎ প্রাপকই তা গ্রহণ করতে পারে, তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন বলে। এটি 1-to-all মোড নামে পরিচিত। সকল ধরনের ল্যান কিংবা ইন্টারনেট ছাড়াও ব্রডকাস্ট ট্রান্সমিশনটি আরও ব্যবহৃত হয়, যেমন টেলিভিশন ও রেডিও সম্প্রচারের ক্ষেত্রে। টেলিভিশনে কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তা টেলিভিশন বা গ্রাহক যন্ত্র একই সাথে গ্রহণ করতে পারে। আবার কোনো ল্যান নেটওয়ার্ক একটি মেসেজ ব্রডকাস্ট সিস্টেমে ট্রান্সমিট করলে সেই নেটওয়ার্কের সকল কম্পিউটারের নিকট পৌঁছে যাবে। এক্ষেত্রে একজন প্রাপক থাকলেও একসাথে একাধিক গ্রাহক তা গ্রহণ করতে পারে। যে চিত্র আমরা দেখছি, প্রেরক ক কিন্তু প্রাপক খ, গ, ঘ ও ম একই সাথে তথ্য প্রেরণ করতে পারে। এখন আসা যাক মাল্টিকাস্ট মোড। যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সদস্য গ্রহণ করতে পারে, তাকে মাল্টিকাস্ট বলা হয়। অর্থাৎ এটি ব্রডকাস্ট থেকে একটু ডিফারেন্স হলো। এই জন্য মাল্টিকাস্ট সিস্টেম হলো, যেমন আমরা যেমন ক্লাস নিচ্ছি একটা গ্রুপে, এই গ্রুপের সদস্য যারা শুধুমাত্র তারাই এই ক্লাসটি শুনতে পারবে, এটি হলো মাল্টিকাস্ট সিস্টেম। যারা এই গ্রুপের সদস্য তারাই শুধু ক্লাসটি গ্রহণ করবে। আর যদি সেটা পাবলিক হতো তাহলে সেটা হয়ে যেত ব্রডকাস্টিং সিস্টেম। তাহলে যেমন ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে, এটি হলো মাল্টিকাস্ট মোড। এটি 1-to-n নামেও পরিচিত। মাল্টিকাস্ট ট্রান্সমিশনে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স হয়ে থাকে। অডিও ও ভিডিও কনফারেন্সিং ছাড়াও মাল্টিকাস্ট পদ্ধতির অপর একটি উদাহরণ হলো গ্রুপ SMS। এই হলো আজকে আমার আলোচনা। সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমার ক্লাস শ্রবণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ।